এইচএসসি পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার কাজ শক্তি ক্ষমতা হেলানো তলের সৃজনশীল নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমরা ফার্স্ট সৃজনশীলটা করে ফেলছি। হেলানো তলের টোটাল 2টা সৃজনশীল করব, তার ফার্স্ট সৃজনশীলটা আমরা করে ফেলছি। তোমরা যারা না দেখছো তারা অবশ্যই দেখে আসবা, কারণ ওই ফার্স্ট সৃজনশীল না দেখলে সেকেন্ড সৃজনশীল বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ ওইখানে আমি বেসিক নিয়ে আলোচনা করছি। অবশ্যই তোমরা ফার্স্ট সৃজনশীলটা দেখে তারপর সেকেন্ড সৃজনশীলটা অবশ্যই তোমরা দেখবা। তো এইটা হচ্ছে যে হেলানো তল, এবং এই হেলানো তলের নিচে কোণ দেওয়া আছে। আমরা ফার্স্ট সৃজনশীল পড়ছিলাম উপরে কোণ দিয়ে, এটা দেওয়া আছে নিচে কোণ। ওকে, এবং এই হেলানো তলের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এইরকম যে এই যে এবির দূরত্ব, বিসির দূরত্ব এবং সিডির যে দূরত্ব, এই দূরত্বগুলো সেম, সবার সেম। ঠিক আছে, আচ্ছা, তার মানে এডির যতটুকু দূরত্ব হবে তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দ্বারা ভাগ করলে প্রত্যেক ভাগের দূরত্ব তুমি বের করতে পারবা। ওকে, আচ্ছা, এটা তোমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে। এবং এম এর মান, এই যে এখানে একটা এম ভরের বস্তু এই দিকে নামতেছে। ওকে, এবং এম ভরের বস্তু যখন এই তল বেয়ে বেয়ে নামতেছে তখন এর উপর একটা ঘর্ষণ বল বিপরীত দিকে ক্রিয়া করতেছে, সেটা কত নিউটন? 2 নিউটন। এতটুকু ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাকে বলল যে আনত তল বেয়ে নামার সময় গতি ও ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ মান নির্ণয় করে। এই যে হেলানো তল বা আনত তল, এটাকে আনত তলও বলা হয়, যখন বেয়ে নামবে তখন এর কৃত কাজ হবে কত, কোন বল দিয়ে, ঘর্ষণ বল দিয়ে কতটুকু কৃত কাজ হবে সেটা বের করতে হবে। হ্যাঁ, এখন তোমাকে এটা বের করার জন্য প্রথম যে কাজ, ডি থেকে এর দূরত্ব মানে হেলানো তলের দূরত্ব এস বের করতে হবে। এস বের করলে তখন তুমি কৃত কাজটা বের করতে পারবা। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু নিচে কোণ দেওয়া আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এস সাইন থিটা হবে। তাহলে প্রথমে আমাকে হেলানো তলের দৈর্ঘ্যটা বের করতে হবে, তার মানে এবির দৈর্ঘ্যটা বের করতে হবে। এবির দৈর্ঘ্য বের করতে চাইলে তোমাকে যেটা করতে হবে, যে তোমাকে উচ্চতাটা জানা লাগবে। এই দেখো উচ্চতা কিন্তু দেওয়া আছে, এই যে ডিই, এই ডিইর উচ্চতা কত দেওয়া আছে? ডির উচ্চতা দেওয়া আছে হচ্ছে 6 মিটার। তাহলে ডির উচ্চতা দেওয়া আছে, ডি এ বের করা যাবে, কোণ দেওয়া আছে, তাহলে লম্ব দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। লম্ব আর যদি অতিভুজ দেওয়া থাকে তাহলে আমরা কি সূত্র ফেলবো? সেটা সূত্র ফেলতে পারবো সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো? ডিই ভাগ হচ্ছে এই যে এডি, এডিটাকে হেলানো তলের দৈর্ঘ্য বলা হয়। আমরা এডিটাকে কি বলবো? এস। আমরা এডিটা ডিফাইন করব হচ্ছে এস, আর ডিইটা ডিফাইন করব হচ্ছে ই। তোমার এইচ মানে এইচ এর মান দেওয়া আছে কত? 6 মিটার। 6 মিটার। এখন এস এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে সাইন কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে এখানে সাইন 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি আমরা ইকুয়াল টু লিখবো হচ্ছে ডিইর জায়গায় এইচ, মানে এইচ এর মান হচ্ছে 6 মিটার, এডির জায়গায় এস। তাহলে আমরা এখানে কি করতে পারবো? এস ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারবো? এটাকে তাহলে ভাগ করে দিলেই হবে, তাহলে 6 ভাগ হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান তোমরা জানো, সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে হাফ বসাও, সেটাকে 2 উপরে নিয়ে যাও, তাহলে 2 গুণন 6 ভাগ হচ্ছে 1 ইকুয়াল টু 12 মিটার, তাই না? তাহলে এইচ তোমাদের যে এস এবির দূরত্ব, এডির দূরত্ব সেটা কত? 12 মিটার। 12 মিটার তুমি পেয়ে গেলা। এখন দেখো আমরা কিন্তু এইচ এর মান পেয়ে গেলাম, এই যে আমরা এস এর মান পেয়ে গেলাম, অর্থাৎ যতটুকু নামবে, অর্থাৎ এডির দূরত্বটা আমরা পেয়ে গেলাম 12। এখন আমাদের একটা সূত্র ফেলতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? যে এফ এস, এস এর এস, তাই না? আর এফ কে যেহেতু গতি ও ঘর্ষণের এর জন্য কাজ বের করতে বলছে, এর কারণে আমরা এফ কে এস লিখবো। এফ এর মান কত? 2, আর এস এর মান কত? 12। আমরা ক্যালকুলেশন করলে 24 জুল। এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তার মানে আনত তল বেয়ে নামার সময় গতি ও ঘর্ষণ বল কত কৃত কাজ হবে? 24 জুল কৃত কাজ হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজে বুঝতে পারলা। এখন দেখো খ নাম্বার বলছে যে বিসি বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতার শক্তি প্রতিফলিত হয়েছে কিনা এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এই যে বি বিন্দুতে, এই বি বিন্দুতে তোমাকে কি করতে হবে? বিয়োগ শক্তি বের করতে হবে, গতি শক্তি বের করতে হবে, এবং এই সি বিন্দুতে তোমাকে কি করতে হবে? বিয়োগ শক্তি এবং গতি শক্তি বের করতে হবে। এবং তাদের শক্তির পরিমাপ যদি সেম হয় তাহলে তুমি কি বুঝলা? যে এটা শক্তির যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলবে,
আর আদারওয়াইজ মেনে চলবে না। আমি প্রথম সৃজনশীল যেভাবে করে দিছি ঠিক ওইভাবেই এই সৃজনশীলটাও করতে হবে তোমাকে, ঠিক আছে? তো এইভাবে করার জন্য এখানে একটু ব্যতিক্রম, কারণ এখানে ত্বরণের কথা উল্লেখ করা হয়নি বা ত্বরণ দেওয়া হয়নি, এবং এখানে টাইমটা দেওয়া হয়নি। টাইম যদি থাকতো তাহলে ওই যে আগের মতো করেই করতে পারতাম, কিন্তু যেহেতু টাইম দেওয়া নাই আমার, এই কারণে অন্যভাবে আমাকে বের করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমরা জানি বলকে কি করা যায়, আমরা যে বল পাই সেই বলকেও বিভাজন করা যায় ত্বরণের মতো। আমরা যে প্রথম সৃজনশীলটা করছি যে ত্বরণকে বিভাজন করছি, ঠিক অনুরূপভাবে এখানে বলকে বিভাজন করে বলের মান বের করে ওইখানে তোমাকে কাজ করতে হবে, ওইখান থেকে ত্বরণের মানটা বের করে নিতে হবে। তখন ত্বরণের মান বের করে নিলেই আমরা কাজগুলা করে ফেলতে পারবো। দেখো আমি করি, তারপর তোমরা খুব সহজেই বুঝতে পারবা এই সৃজনশীলটা। দেখো আমি চিত্রটা এঁকে নিলাম। এখন এই চিত্রে আমি বি বিন্দুতে এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করব। তাহলে বি বিন্দুতে যদি আমরা যান্ত্রিক শক্তিটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? বি বিন্দুতে আমাকে বেগ বের করতে হবে। বি বিন্দুতে যদি আমি বেগ বের করতে পারি তাহলে আমরা এখানে বি বিন্দুতে গতি শক্তিটা বের করতে পারবো। আর তারপর হচ্ছে বি বিন্দুতে বিয়োগ শক্তি লাগবে। বি বিন্দুতে বিয়োগ শক্তি লাগার জন্য কি লাগবে? যে ই ডট ই এর উচ্চতাটা লাগবে, কারণ বিয়োগ শক্তি সবসময় ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা পরিমাপ করা হয়। আচ্ছা, এখন সি বিন্দুতেও ঠিক অনুরূপভাবে ওই কাজটাই করতে হবে। সি বিন্দুতে বেগ বের করতে হবে। হ্যাঁ, আবার সি বিন্দুতে বেগ বের করার পর আমরা গতিশক্তি বের করতে পারবো। সি বিন্দুতে বিয়োগ শক্তি বের করার জন্য তোমাকে কি করতে হবে? ডি ডট ই মানে ডি প্রাইম ই এর উচ্চতা বের করতে হবে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলেই আমাদের সম্ভব বি এবং সি বিন্দুতে গতিশক্তি বের করা, মানে বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তিটা বের করা সম্ভব, এবং তাদের সাথে কম্পেয়ার করতে পারবো। এখন এই সি বিন্দুতে যদি আমি গতিশক্তিটা বের করতে চাই তাহলে আমাকে বেগ লাগবে, কিন্তু বেগটা বের করার জন্য তোমাকে এখানে যে বল আছে, এখানে কিন্তু বল আছে এফ সমান, এখানে একটা বল আছে এফ, তাই না? এই এফ বলটাকে বিভাজন করতে হবে। এই এফ বলটাকে বিভাজন করলে তুমি যে একটা নিট বল পাবা, যে এখানে ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বলটাকে তোমাকে বাদ দিতে হবে। তাহলে ঘর্ষণ বল বাদ দিলে, অর্থাৎ এফ কে যদি আমরা বাদ দেই তাহলে আমরা এখান থেকে একটা নিট বল পাবো। এই নিট বল থেকে আমরা ত্বরণ বের করতে হবে। ত্বরণ যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের এই পুরা কাজটা সম্পূর্ণ হবে। ত্বরণ বের করতে পারলে বেগ খুব ইজিলি বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এই বিন্দুতে আমি এলো বিভাজন করে ফেলি। এইটাকে যদি আমরা এইখানে এর ভরকেন্দ্র বরাবর বলকে বিভাজন করব, কিন্তু আমরা বলকে বিভাজন করব। এই দেখো আমরা এই দিকে সোজা এই দিকে আমরা কি করলাম? লিখে নিলাম, মানে এই দিকে আমরা কেন্দ্র বরাবর কি করে বল ক্রিয়া করলো। এখন দুইটা উপাংশ হবে। একটা উপাংশ হবে হচ্ছে আমাদের এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর একটা উপাংশ হবে, আর একটা উপাংশ হবে হলো এই দিক, তাই না? এই দিক বরাবর, আর এটা হচ্ছে এদের। এখন দেখো, এখন তুমি কোথায় কোন বিবেচনা করবা এইটার উপর ডিপেন্ড করবে কোনটা অনুভূমিক হবে কোনটা উলম্ব হবে। যেহেতু আমাদের 30 ডিগ্রি কোণ আছে তাহলে এই যে এইটা হবে তার 30 ডিগ্রি কোণ, তাই না? এই যে এটা হলো একান্তর কোণ হবে, এই কোণের একান্তর এই যে এই কোণ হবে, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি কোণ। এখন এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটা হবে অনুভূমিক। আমরা জানি যে তোমরা প্রথম ভিডিও যারা দেখছো তারা খুব ভালোভাবে জানো যে লব্ধি সবসময় অনুভূমিকের সাথে কোণ তৈরি করে। তাহলে এটা হবে অনুভূমিক উপাংশ, এটা হবে অনুভূমিক, আর এটা হবে উলম্ব উপাংশ। অনুভূমিককে কি দ্বারা প্রকাশ করে আমরা জানি, এটা যদি এফ হয় তাহলে এটা হবে হচ্ছে এফ, কি হবে? এফ কস থিটা, থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হবে এফ সাইন থিটা। তাহলে এইটাই আমাদের এটা হবে এফ সাইন থিটা। এইটাই আমাদের কি করবে? এই ব্লকটাকে নিচের দিকে নামাবে। এই বলটাই, এটা হলো উলম্ব বল, এই উলম্ব বলটাই ব্লকটাকে নিচের দিকে নামাবে। এখন এই বলটা থেকে তোমাকে কি করতে হবে? এই যে গতীয় ঘর্ষণ বলটা বাদ দিয়ে দেবে, যেটা উপর দিকে কাজ করতেছে, সেটা বাদ দিয়ে দিলে তুমি নিট বল পাবা। নিট বল থেকে তোমাকে কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা কি করব? যে এই এতটুকু চিত্র আঁকাবো এইভাবে, তারপর লিখবো যে নিট বল বা মোট বল ইকুয়াল টু হচ্ছে, বা কার্যকর বল যেটা বলতে পারো, সেটা খুবই ইম্পর্টেন্ট হয়, যে এই ব্লকের উপর যে বলটা কার্যকর আছে
সেই বলটা যদি দাও যে কার্যকর বল, কার্যকর বল ইকুয়াল টু লিখতে পারবা যে এফ সাইন থিটা থেকে তুমি কি করবা, মাইনাস এফ কেটাকে বাদ দিবা। ওকে, তাহলে এফ কেটা বাদ দিলে তুমি কি পেয়ে যাবা, এফ পাওয়া সম্ভব, মানে তোমার নিট বল কার্যকর বলটা পাওয়া সম্ভব। ঠিক আছে, এখন দেখো এই যে এই দিকে যে বলটা ক্রিয়া করতেছে এই বলটা কিন্তু তার ওজনের সমান, এফ সমান সমান এমজি। তাহলে আমরা এখানে এফ সমান সমান কত বসাইতে পারবো, এমজি সাইন থিটা মাইনাস হচ্ছে এফ কে মানে 2, আর এটা হলো কার্যবলকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, বা এফ প্রাইম দ্বারা প্রকাশ করলাম যেহেতু এফ বলছি। তাহলে দেখো এম এর মান হচ্ছে 50 গুণন হচ্ছে 9.8 গুণন সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে এখানে 30 ডিগ্রি, মাইনাস 2, তাহলে ইকুয়াল টু কত হবে, দেখো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যেটা পাবা, তাহলে এটা ক্যালকুলেট করলে তুমি পাবা 24। এই যে তুমি কত নিউটন কার্যকর বল পেলা, তুমি হচ্ছে 243 নিউটন কার্যকর বল তুমি পেয়ে গেলা। এখন এই কার্যকর বলকে আমরা জানি এফ সমান এম এ, সেই সূত্রটা ফেললেই হয়ে যাবে। তাহলে এম এ, এখান থেকে এটা বের করে নেব। এই এ বের করার জন্য এত কাহিনী করা লাগলো। এখানে যে টাইম দেওয়া থাকতো খুব সহজেই বের করা যাইতো। টাইম দেওয়া থাকলেই তুমি জি কে কি করবা, বিশ্লেষণ করবা, আগের অঙ্কের মতো, ফার্স্ট অঙ্ক যেটা করাইছি সেটার মতো। আর টাইম দেওয়া না থাকলেই তোমাকে ওজনকে বিশ্লেষণ করতে হবে, ওজনকে তোমাকে কি করতে হবে, ভাঙাইতে হবে। ঠিক আছে, তাহলে এই ইকুয়াল টু আমরা জানি এখানে 50 দিয়ে ভাগ করে দিলেই হবে 4350 ইকুয়াল টু হচ্ছে কত হবে, তাহলে ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে 4.86 এত এমএস ইনভার্স 2। তাহলে তুমি কত ত্বরণ পাচ্ছ, যে a ইকুয়াল টু 4.86 এমএস ইনভার্স 2, এত ত্বরণ তুমি পেয়ে যাবা, এর মানে এত পেয়ে যাবা। আচ্ছা, এখন ত্বরণ পেয়ে গেলাম, বি বিন্দুতে বেগ বের করতে পারবো খুব ইজিতেই, তাহলে সি বিন্দুতেও বেগ বের করতে পারবো খুব ইজিতেই। হ্যাঁ, তাহলে সুতরাং আমি বলি যে সুতরাং বি বিন্দুতে বেগ বা সি বিন্দু, প্রথমে সি বিন্দুর কাজ করি, সি বিন্দুতে বেগ, সি বিন্দুতে বেগ যা হবে বি বিন্দুতে বেগ একই হবে, সেটা হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে বি ইউ স্কয়ার, মানে ইউ স্কয়ার প্লাস 2a এস, এসটা আমাদের লাগবে এখন, তাই না? এখন এস যদি দেখো, এস কিন্তু আগেই দেওয়া আছে ইনফরমেশন যে এডির টোটাল দূরত্ব কত আমরা কিন্তু বের করছি। দেখো এই যে এস, এস মানে হচ্ছে মানে এডি, এখানে এডি টোটাল দূরত্ব, এই যে এডির দূরত্বটা হচ্ছে আমাদের এস। হ্যাঁ, কিন্তু এখানে এই এস দ্বারা কিন্তু আবার পুরাটাকে বোঝাচ্ছে না, এই এস দ্বারা বোঝাচ্ছে যে ডি থেকে সি বিন্দুর দূরত্ব, মানে এখানে আবার লিখে দিই তাহলে ইম্পর্টেন্ট যে এস প্রাইম লিখি, নাহলে সব গুলিয়ে ফেলবা। এটা হলো এস প্রাইম, আর এস প্রাইমটা হচ্ছে সিডির দূরত্ব, সিডি ইকুয়াল টু এস প্রাইম। এখন এখানে কিন্তু বলাই আছে আমাদের একটা ইনফরমেশন খুব ভালোভাবে দেওয়া আছে যে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি, তার মানে প্রত্যেকটা দূরত্ব সমান। এবং আমরা দেখলাম যে এডির দূরত্ব কত, এডি মানে এস, এই যে এডি মানে এস, এস এর দূরত্ব হচ্ছে 12, 12কে 3টা ভাগে ভাগ করলে আমরা প্রত্যেকটা ভাগে কত করে পাবো, এখানে 4 পাবো, এ বির দূরত্ব 4 পাবো, বিসির দূরত্ব 4 পাবো এবং সিডির দূরত্ব 4 পাবো। তার মানে তুমি এটা এভাবে লিখে দাও, যে এটা আগেই লিখে দিতে পারো, এটা মানে আগে লিখে দিবা যে কোনো একটা জায়গায়, আমি এখানে লিখে দিচ্ছি যে লিখবা হচ্ছে এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 12। যদি 12 মিটার হয় তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে, সুতরাং এ বি ইকুয়াল টু হচ্ছে 12 হবে, তাহলে এ বি ইকুয়াল টু 4 হবে, বিসি ইকুয়াল টু কত হবে 4 হবে, এবং সিডি ইকুয়াল টু 4 হবে। ঠিক আছে, তাহলে এই যে সিডি প্রাইম এখানে কত হবে 4 হবে, তাহলে আমরা বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, আর হচ্ছে 2a এর মান কত 4.86, এস ডটের মান হচ্ছে যে আমরা পেয়ে গেলাম কত, যেটাকে আমরা বলতেছি সিডি, সিডি হচ্ছে 4। তাহলে আমাদের আমরা জাস্ট এখানে এ হবে না, এর মান তো বসাইছি 2a না, এই যে এর মান হচ্ছে 4.86 বসাইছি। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে এরকম, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 38.4 ms, তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 38.4 ms ইনভার্স 1। এটাই হবে হচ্ছে সি বিন্দুতে বেগ। তাহলে সি বিন্দুতে বেগ পেয়ে গেলাম, তাহলে সি বিন্দুতে গতিশক্তিটা বের করে নেই একসাথে। তাহলে সুতরাং সি বিন্দুতে
গতিশক্তি। তাহলে সি বিন্দুতে হচ্ছে গতিশক্তি ই কে সি, তার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অফ সি বিন্দু, তাহলে হবে হাফ এম বিসি স্কোয়ার। হাফ এম এর মান কত? এম এর মান হচ্ছে 50, আর বিসি হচ্ছে বিসি স্কোয়ার হচ্ছে যে 38.4। তাহলে আমাদের কত হবে? এখানে আমাদের যেটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা গতিশক্তি যেটা পাবো সেটা হচ্ছে 960 এত জুল। তাহলে সি বিন্দুতে আমরা গতিশক্তি খুব সহজে পেয়ে গেলাম। সি বিন্দুতে এখন বিভব শক্তি বের করতে হবে। সি বিন্দুতে বিভব শক্তি বের করার জন্য তোমাদের একটা ইনফরমেশন তো জানাই লাগবে, সেটা হচ্ছে এই যে দেখো ই ডট, ই ডি ডট বা ই ডি প্রাইম এর দূরত্ব তোমাকে জানতে হবে, যে ই ডি প্রাইম ইকুয়াল টু কত। এইটাই জানতে পারলে তুমি ওখানে বিভব শক্তিটা বের করতে পারবা। তাহলে দেখো ই ডি ডট বের করার জন্য আমরা কি করতে পারি, এই যে প্রথমে ডি ডি ডট বের করব এবং ডিসিটা বের করতে হবে। ডিসিটা কতটুকু এটা খুবই ইম্পর্টেন্ট, ডিসি কত। এখন ডিসি তো তুমি জানো, ডিসি তো আমরা আগেই বের করে নিছি, ডিসি হচ্ছে 4। তাহলে ডিসি তো 4 দেওয়াই আছে, 4। এখন ডি ডট ডি বের করতে পারবো, আর কোন দেওয়া আছে, তাহলে লম্বটা বের করতে হবে, তাহলে সাইন বসাইতে হবে। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে, তাহলে আমার বিডি হচ্ছে লম্ব, বিডি ডিডি আমাদের ডিডি ডট হচ্ছে লম্ব, আর হচ্ছে সিডিটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের বের করতে হবে ডিডি ডট, তাহলে ডিডি ডট ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, সিডি সাইন 30 ডিগ্রি, তাই না? আমরা এখানে বের করে নিচ্ছি, তাহলে সিডি সাইন 30 ডিগ্রি, তাহলে সিডির মান কত? সিডির মান কিন্তু 4, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ইকুয়াল টু হচ্ছে 2 মিটার। তাহলে ডিডি ডট, আমরা এই যে ডিডি ডট পাইছি, তাহলে ডিডি ডট কত? 2 মিটার। এখন ই ডট কত হবে? এখন ই ডট আমাদের দরকার, তাহলে ই ডি ডট ইকুয়াল টু কত? টোটাল দূরত্বটা আমরা কত পাইছি এখানে, গ থেকে মনে হয় মেবি পাইছি টোটাল দূরত্ব কত, ও টোটাল দূরত্ব দেওয়া আছে, ডিই হলো 6 মিটার দেওয়া আছে। তাহলে টোটাল দূরত্ব আমাকে উদ্দীপকই দেওয়া আছে, তাহলে 6 মিটার থেকে আমরা বাদ দিব হচ্ছে 2 মিটার। টোটাল দূরত্ব থেকে আমরা যদি এই যে উপরের দূরত্বটা বাদ দিই, ডিডি ডট দূরত্ব বাদ দিই, তাহলে পাবো 4 মিটার। তাহলে ইকুয়াল টু কত? 4 মিটার। তাহলে আমরা ই ডট পেয়ে গেলাম 4 মিটার। এখন আমরা ওই সি বিন্দুতে বিয়োগ শক্তিটা বের করতে পারবো। তাহলে এখানে লিখি যে সুতরাং সি বিন্দুতে বিয়োগ শক্তি ইকুয়াল টু ই কে পি সি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। তাহলে এম এর মান কত? এম এর মান কিন্তু আমরা 50 পাইছি, জির মান হচ্ছে 9.8 গুণন এইচ এর মান কত? এইচ বলতে এখানে যে উচ্চতাটা, এই যে ভূমি থেকে উচ্চতা 4 মিটার, হ্যাঁ, আর ইডি ডট, এখানে তুমি এইচ না লিখে লিখলে হয়তো বা অনেকে কনফিউজ হবা, ইডি ডট লিখে দিলাম। ইডি ডটের মান কত? 4। এটা ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাবে। ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 1960 এত জুল। তাহলে সি বিন্দুতে তুমি কি পেয়ে গেলা? বিয়োগ শক্তি পাইলা, সি বিন্দুতে তুমি গতি শক্তি পাইলা, তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, তাই না? তাহলে সুতরাং সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ই ইকুয়াল টু হবে হচ্ছে 960 প্লাস হচ্ছে 1960, এটা দুইটা যোগ করে দিলেই যান্ত্রিক শক্তি পেয়ে যাবো। ইকুয়াল টু কত পাবো? 960 যোগ, তাহলে পাবো হচ্ছে 2920 জুল। এত আমরা সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তিটা পেয়ে যাব। এই ছিল মোটামুটি তোমাদের সি বিন্দুতে যান্ত্রিক শক্তি। এখন ঠিক অনুরূপভাবে তোমাকে বি বিন্দুতেও যান্ত্রিক শক্তিটা বের করতে হবে, তারপর কম্পেয়ার করলে অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, এখন বি বিন্দুতে তো আমরা গতিশক্তি বের করতে পারবো, যেহেতু বি বিন্দুতে বেগ সি বিন্দুর বেগের সমান। এখন তোমাকে বি বিন্দুতে এই বিয়োগ শক্তিটার জন্য তোমাকে ডি ই প্রাইমটা বের করতে হবে এবং ই ডট ইটা বের করে নিতে হবে।
ঠিক আছে, তাহলে আমরা ওই যে অনুরূপভাবে সাইন থিটা দিয়েও কিন্তু ওই যে বের করতে পারবো, কারণ ডি আর বির মধ্যবর্তী দূরত্ব কিন্তু 8 হবে, কারণ কি বিসির দূরত্ব 4 আর বিসির দূরত্ব 4, সিডির দূরত্ব 4, এই দুইটা যোগ করলেই তো আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে বিডির দূরত্ব। তাহলে আমি প্রথমে এখান থেকে বিয়োগ শক্তি বের করি, তারপর গতি শক্তিটা বের করি। তাহলে আমরা প্রথমে বিয়োগ শক্তি বের করার জন্য বিডি নিব। তাহলে বিডি ইকুয়াল টু কি করতে পারবো, বিডি ইকুয়াল টু বিসি প্লাস কত, বিসি প্লাস সিডি। তাহলে বিসির মান কত, বিসির মান কিন্তু আমরা 4 মিটার প্লাস 4 মিটার ইকুয়াল টু হচ্ছে 8 মিটার। তাহলে বিডির দূরত্বটা পেয়ে গেলাম 8 মিটার। এখন ডিই প্রাইমের দূরত্ব বের করার জন্য এই যে সাইন 30 ডিগ্রি সেই দূরত্ব বের করতে হবে। লম্ব কত, ডিইডি ই ডট, আর হচ্ছে অতিভুজ হচ্ছে এটা কত, ডিবি। হ্যাঁ, এখন মান বসিয়ে দাও, তাহলে হচ্ছে ডি ই ডট ইকুয়াল টু হচ্ছে বি ডটের মান হচ্ছে যে দেখো বিডির মান কত 8, তাহলে 8 আর হচ্ছে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, তাহলে হচ্ছে 8 গুণন হাফ, ক্যালকুলেশন করে কত হবে 4। তার মানে ডিই যদি 4 হয়, ই প্রাইম ইর মান কত হবে, এটাই তো আমাদের দরকার বিভব শক্তি বের করার জন্য। সুতরাং ই প্রাইম ইকুয়াল টু হচ্ছে টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব 6, তাহলে 6 বিয়োগ 4 ইকুয়াল টু হচ্ছে 2 মিটার। তাহলে এই যে পেয়ে গেলাম আমরা 2 মিটার পেয়ে গেলাম ই প্রাইম। এখন এই যে ই প্রাইম পেয়ে গেলাম না, এখন তোমার হচ্ছে সহজেই বিভব শক্তি বের করতে পারবো, গতি শক্তিটাও বের করতে পারবো। তাহলে এই যে দেখো বি বিন্দুতে আগে বিভব শক্তি বের করি, বি বিন্দুতে বিভব শক্তি ইপিবি ইকুয়াল টু, যে জাস্ট নোটেশন দিলাম, এটা কিছুই না। এখানে আমাদের এম জি মানে হচ্ছে যে আমাদের ই প্রাইম, জিটা এইচটা হচ্ছে ই প্রাইম, এম হচ্ছে 50 গুণন 9.8, আর ই প্রাইম এটা বের করলাম কিছুক্ষণ আগে 2, এটা বের করো তাহলে হয়ে যাবে। ইকুয়াল টু ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবা 980 এত জুল। ঠিক আছে, এখন বি বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি খুব সহজে আমরা বের করতে পারবো, কারণ বি বিন্দুতে আর সি বিন্দুতে বেগ সেম। তাহলে হচ্ছে ই কে বি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ারের মান তো আমরা কিন্তু বের করে আসছি, এই দেখো ওই যে এই দেখো বিসি স্কোয়ার 38.4। তাহলে এখানে দেখো হাফ, এম এর মান 50 আর বি স্কোয়ার মান 38.4, ক্যালকুলেশন করলে কত হবে, তাহলে এটা ভাগ করলে পাবো কত, 960 জন। এখন দুইটা যোগ করো, দুইটা যান্ত্রিক শক্তি বি বিন্দুতে, তাহলে সুতরাং বি বিন্দুতে যান্ত্রিক শক্তি ইকুয়াল টু কত হবে, এই যে আমরা দুইটা যোগ করে দেবো, বিয়োগ শক্তি আর গতিশক্তি। বি বিন্দুতে বিয়োগ শক্তি কত, 980, বি বিন্দুতে গতিশক্তি কত, 960। তাহলে 980 যোগ 960 যোগ করলে কি হয়ে যাবে, দেখো ইকুয়াল টু পাবো হচ্ছে, তাহলে এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 1940। দেখো বি বিন্দুতে শক্তি হচ্ছে 1940 আর সি বিন্দুতে শক্তি হচ্ছে কত, 2920। তাহলে কি সেম হইলো, বি বিন্দুতে শক্তির পরিমাপ আর সি বিন্দুতে শক্তির পরিমাপ কি সেম না। সুতরাং কি করবে, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলবে না। তাহলে লিখতে হবে বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে না। এটাই ছিল মোটামুটি তোমাদের সৃজনশীল। পুরো সৃজনশীলটা আমরা করে দিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এবং এ দিয়ে যদি সৃজনশীল আসে তাহলে অবশ্যই তোমাদের পারতে হবে, কারণ আমি তোমাদের খুব সুন্দরভাবে বোঝাইছি এই সৃজনশীলটা। ঠিক আছে, তো এই ধরনের সৃজনশীল আসার সম্ভাবনা খুব বেশি, কারণ হেলানো তল দিয়ে অনেকেই বুঝতে চায় না, ওই যে বিভাজনগুলা সহজেই বের করতে পারে না, যে বলকে কিভাবে বিভাজন করতে হবে, ওজনকে কিভাবে বিভাজন করা যায়, ত্বরণকে কিভাবে বিভাজন করা যায়, এই অংশটা আমাদের মাথায় ঢুকে না, স্টুডেন্টদের মাথায় ঢুকে না। তো আমি খুব সহজে বুঝাইলাম, তোমরা যদি একবার না বুঝতে পারো তাহলে বারবার
ভিডিওটা দেখবা, হ্যাঁ দুইটা আমরা ভিডিও দিছি, ফার্স্ট ভিডিওর পর সেকেন্ড ভিডিও দেখবা, তাহলে দেখবা খুব সহজে পেরে যাচ্ছ। হ্যাঁ, নেক্সটে আমরা কাজের আরেকটা টাইপ নিয়ে কথা বলবো, সরল দোলক। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।